আচ্ছা ওই কি এই স্টেবিলিটি নিয়ে আপনাদের কোনো ক্লাস করাইছে থিওরিতে নাকি আমরা অনেক আগে আমরা 3 নাম্বার ল্যাবে করেছি আমরা স্যার এখনো ব্লক ডায়াগ্রাম রিঅ্যাকশন ওগুলো দেখতেছেন এই জন্য স্যার 3 নাম্বার ল্যাব করতে হবে 3 নাম্বার লেখা আজকে ম্যানুয়ালে হবে হচ্ছে আপনার 1 2 3 4 নম্বর লেভেল হবে আজকে ক্লোজ নাই এজন্যই কাজ করতেছেন 203 এ দেও আচ্ছা ওই হচ্ছে আপনারা তো ট্রান্সফার ফাংশন দেখছেন সিএস ডিভাইড বাই আরএস লিখছেন না লেখার পর কি আসছিল ধরেন এরকম একটা কিছু আসছে s প্লাস 2 ডিভাইডেড বাই ধরেন s ইনটু s প্লাস 1 ইনটু s প্লাস 2 এরকম কিছু একটা আসছিল আপনাদের রাইট এটা হচ্ছে আপনাদের ট্রান্সফার ফাংশন ওকে এখন কোন একটা সিস্টেম স্টেবল নাকি আনস্টেবল এটা বোঝার ওয়ে কি বোঝার ওয়ে হচ্ছে পুরোটাই ডিপেন্ড করে ওর পোলের উপর পুরোটা কার উপর ডিপেন্ড করে পোলের উপর ওর পোলের উপর পোল কোথায় থাকে ডিনোমিনেটর পোলগুলো থাকে আচ্ছা তো কোন একটা সিস্টেম স্টেবল নাকি আনস্টেবল এটা বোঝার ওয়ে হচ্ছে ওর যে পোলগুলোকে প্লট করা প্লট করলাম প্লট করার পর আপনি দেখবেন যে এখানে কত কত আসে 0 আসে একটা এরপর কি আসে 1 আসে আচ্ছা পোলগুলো যখন আমরা এখানে সিমুলেশন করব তখন পোলগুলো দেখতে ক্রস দিয়ে আমরা পোলগুলো লিখি আর 0 গুলো লিখি আমরা গোল দিয়ে ঠিক আছে তাহলে এটাকে আমরা ক্রস দেই তাহলে একটা এটা হচ্ছে 1 এটা হচ্ছে 0 আর একটা পোল কোথায় আছে -2 তে ধরেন এটা হলো এখানে আছে তো স্টেবিলিটি আমরা ডিপেন্ড করি যদি কোনো পোল আপনার এই প্লেনটা হচ্ছে ইমাজিনারি প্লেন এই ইমাজিনারি প্লেনে যদি রাইট হ্যান্ড সাইডে না থাকে তাহলে ওই সিস্টেমটা স্টেবল আর যদি কোনো পোল আপনার রাইট হ্যান্ড সাইডে থাকে তাহলে ওটা কি আনস্টেবল যে কোনো একটা পোল যদি ডান সাইডে থাকে তাহলে ওটা কি আনস্টেবল ঠিক আছে এটা একদম সবচেয়ে ইজি ওয়ে তাহলে যদি আপনাকে একটা ট্রান্সফার ফাংশন দিয়ে দিই আপনার তাহলে বোঝার ওয়ে কি যে এই সিস্টেমটা স্টেবল হবে নাকি আনস্টেবল হবে এটা বোঝার ওয়ে কি ওর নিচে যে ইকুয়েশনটা আছে ওর রুটগুলো বের করা তাহলে এর রুট কি কি 0 -1 -2 তাহলে আমরা দেখে বুঝতে পারতেছি কি আমাদের কোনো পোলই রাইট হ্যান্ড সাইডে নাই কারণ সবই নেগেটিভ নাম্বার বাট যদি এখানে আমাদের একটা নেগেটিভ 1 থাকতো তাহলে আমরা দেখি বলে দিতাম পারতাম কি এটা আমাদের আনস্টেবল একটা সিস্টেম ক্লিয়ার আচ্ছা তাইলে এখন আমাদের আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে যে তাহলে যখন আমরা স্টেবিলিটি নিয়ে কাজ জি কোনটা বুঝুন -1 আচ্ছা যদি এখানে -1 হতো তাহলে এখানে কি হতো 0 1 আরেকটা কি -2 যদি 1 হতো তাহলে আমাদের কোনটা ক্লিয়ার এই সাইডে না ইমাজিনারি অ্যাক্সিস রাইট হ্যান্ড সাইডে যদি কোনো পোল থাকে তাহলে সিস্টেমটা কি আনস্টেবল ওকে আনস্টেবল কি বুঝে সাধারণত আপনার একটা এরকম কন্টেইনার আছে ওকে কন্টেইনারের মধ্যে এরকম একটা বল আছে এটা হলো যে নেসো একাডেমির একটা ভিডিও আছে খুব ভালো এটা দেখেন নেসো একাডেমি নাম তো শুনছেন তো ওদের একটা ভিডিও আছে ওখানে খুব সুন্দর মতো বলছে যে সাপোজ এখানে একটা বল আছে ভিতরে কন্টেইনারের ভিতরে এখন যদি আপনি কন্টেইনারটাকে অনেক জোরে জোরে নাড়ান বলটা বের হবে বলটা কি হবে এইখানে যাবে বা এখানে যাবে এই দুটো পজিশনের মধ্যে অসিলেট করতে পারে তাহলে আমরা বলতে পারি এই সিস্টেমটা কি এই সিস্টেমটা হচ্ছে স্টেবল আনস্টেবল সিস্টেমটা কি আনস্টেবল সিস্টেমটা ধরেন এরকম একটা সিস্টেম আপনি অনেক কষ্টে এই কর্নারের উপর একটা বলটাকে ব্যালেন্স করছেন এখন যদি আপনি বাতাস দিয়ে ফ্লো দেন এই জিনিসটা পড়ে যাবে তাহলে এই সিস্টেমটা কি আনস্টেবল আরেকটা সিস্টেম আছে ধরেন এরকম একটা আপনার বাটি আছে এই বাটির মধ্যে একটা বল রাখছেন এখন এই বাটির মধ্যে বল রাখা আর এই কন্টেইনারের বল রাখা কি এক জিনিস এখন এই বাটির মধ্যে যদি আপনি একটু জোরে ধাক্কা দেন তাহলে কি হবে পড়ে যাবে তাহলে ওর একটা লিমিট আছে এর উপরে যদি আপনি ধাক্কা দেন তাহলে কি হবে বলটা বের হয়ে যাবে এই জন্য এটা আমরা বলি কন্ডিশনালি স্টেবল এই জিনিসগুলো দেখাবো থিওরিতে এই জন্য আমি আর কি বেশি থিওরিতে যাইতেছি না আপনাদের যতটুকু পড়ানো যায় ততটুকু দেখা যায় আচ্ছা লাস্টের যেটা এটা পেন্ডুলামের ক্ষেত্রে কি হয় পেন্ডুলামটা তো
এই একটা পর্যায়ের পর আর যাইতেই পারে না কোথাও, ঠিক আছে, বাট অসিলেট তো ঠিকই করে। এই জন্য আমরা যেহেতু ওদের একটা মার্জিন আছে, মার্জিনের বাইরেও কখনোই যেতে পারে না, এই জন্য এই সিস্টেমটাকে আমরা বলি মার্জিনালি স্টেবল। মার্জিনালি স্টেবল। তাহলে কোন একটা সিস্টেম স্টেবল আছে নাকি নাই বা আনস্টেবল এটা বোঝার ওয়ে কি, এই সিস্টেমের লাপ্লাস ডোমেইনে, লাপ্লাস ডোমেইনে যখন ট্রান্সফার ফাংশনটা ড্র করবেন, করার পর ওর ডিনোমিনেটরের যদি কোনো পোল ইমাজিনারি অ্যাক্সিসের রাইট হ্যান্ড সাইডে থাকে তাহলে ওটা কি টাইপের সিস্টেম? আনস্টেবল সিস্টেম, একদম সবচেয়ে ইজি ওয়ে। এখন ঝামেলাটা যেটা হয়, কোন সিস্টেমটা এত ইজি, নরমাল এত দেখতে এত ইজি হয় না। তো কিছু কিছু সিস্টেম আছে যেগুলোর পোল, নিচের যে ইকুয়েশনটা, ওই ইকুয়েশনটা s টু দি পাওয়ার 8 বা s টু দি পাওয়ার 10 পর্যন্ত চলে যেতে পারে। তখন কি হাতে হাতে বের করা পসিবল যে আমার রুটগুলো কি কি? এই জন্যই আপনাদের এখানে নতুন একটা সিস্টেম আছে, এগুলো রাউট টেবিল। এই টেবিলের মাধ্যমে হচ্ছে আমরা বের করতে পারি যে কোনো একটা সিস্টেম যদি হায়ার অর্ডারের হয়, সেখানে তখন ধর আপনাদের হাতে হাতে বের করা টাফ। ওই টাইপের সিস্টেমগুলোর ক্ষেত্রে কিভাবে আপনাদের স্টেবিলিটি বের করতে হয়, এটা হচ্ছে রাউট টেবিলের মাধ্যমে আমরা করি। ওকে, আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যে কোন একটা সিস্টেম স্টেবল নাকি আনস্টেবল ডিপেন্ড করে পুরোটা কার উপর? ওর ডিনোমিনেটরের উপর। এই ডিনোমিনেটরটাকে এই জন্য আমরা বলি ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। এটা তো জানেন, এটা তো পড়েছে, এটা পড়ে না। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কি? ট্রান্সফার ফাংশন কাকে বলে? ট্রান্সফার ফাংশন। আচ্ছা, তাহলে যেহেতু কোন একটা সিস্টেম স্টেবল আছে নাকি আনস্টেবল আছে বা ওর টাইপটা কি রকম, এটা বোঝার ওয়ে একমাত্র কি এই ট্রান্সফার ফাংশনের ডিনোমিনেটর। এই জন্য এই ডিনোমিনেটরটাকে আমরা কি বলি? ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। এই টার্মটা সারা ক্লাসে বলবো অনেক, তখন বুঝবেন। তো নিচের যে ডিনোমিনেটর পার্ট, এটা কি? ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। আর একটা জিনিস আমরা আজকে শিখলাম যেটা কি, যে কোন একটা সিস্টেম স্টেবল নাকি আনস্টেবল এটা বোঝার ওয়ে হচ্ছে ওর পোল যদি রাইট হ্যান্ড সাইডে থাকে ইমাজিনারি অ্যাক্সিসে, তাহলে ওটা কি? আর তো আমার তো মাথা ব্যথা না, নিউমারেটর যা আছে থাকুক, বাট ডিনোমিনেটরে একটা ইকুয়েশন থাকবে। আমরা তাহলে রাউট টেবিলটা কখন ইউজ করি? যখন এই ইকুয়েশনটা অনেক বড় একটা ইকুয়েশন হয়ে যায়, যেটা আপনি হাতে সলভ করতে পারেন না, ওই টাইপের ইকুয়েশনের ক্ষেত্রে আমরা যেটা নিই, রাউট টেবিলটা নিয়ে আসি। তাহলে ধরেন সাপোজ আপনার কাছে একটা ইকুয়েশন আছে, এই জিনিসটাকে আপনি, আচ্ছা আরেকটা ইকুয়েশন লিখে সেটাই করে দিন। আচ্ছা দেখেন, তাহলে এই ইকুয়েশনটা কই থাকবে? এই ইকুয়েশনটা হচ্ছে আমার ডিনোমিনেটরে থাকবে, রাইট? এটা যেহেতু বড় ইকুয়েশন, আমরা ধরে নিই আমরা এটা হাতে বের করতে পারবো না। ওকে, তাহলে এই টাইপের ইকুয়েশন আমরা কিভাবে রাউট টেবিলের মাধ্যমে স্টেবিলিটি বের করব? স্টেবিলিটি বের করার নিয়ম হচ্ছে এই সাইডে এভাবে লিখবেন। আচ্ছা, তো টেবিলের প্রথমে যে ভ্যালুটা দিবেন সেটা হচ্ছে এক নম্বরের ভ্যালুটা। s কিউবের সাথে আপনার কোএফিশিয়েন্ট কত? 1, তাহলে এখানে 1 লিখবেন। এরপর একটা গ্যাপ দিবেন, s স্কয়ার একটা গ্যাপ দিবেন, আর পরেরটা চলে যাবে। পরেরটা কত আছে? 11। আচ্ছা 11 পরে একটা গ্যাপ দিবেন। গ্যাপ দেওয়ার পর s কিউবের পর আমি একটা গ্যাপ দিয়ে 11 নিছিলাম। এখন যেটা গ্যাপ দিছি এটা হচ্ছে আমরা নিচে রাখবো। গ্যাপ দিছিলাম কোনটা? 6s স্কয়ার। এর সাথে কোএফিশিয়েন্ট কত? 6s স্কয়ার সাথে 6, তাহলে এখানে লাগবে আমরা 6। 11 আছে পর এটা গ্যাপ দিছিলাম না, এটাকে আমরা নিচে লিখব। লিখলাম 11 লেখার পর এখানে একটা টার্ন নিয়ে আসতে হবে, এখানে একটা টার্ন নিয়ে আসতে হবে। আচ্ছা আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, কোন একটা টেবিলের, কোন একটা রাউট টেবিলের স্টেবিলিটি চেক করার প্রথম যে পার্টটা, এটা হচ্ছে যে সবগুলা s কিউব, s স্কয়ার, s বা s টু দি পাওয়ার 0, এই সবগুলোর কোএফিশিয়েন্ট থাকতে হবে। প্রথম ক্রাইটেরিয়া কি? সবগুলো জিনিসেরই কোএফিশিয়েন্ট থাকতে হবে। যদি না থাকে তাহলে এটা আনস্টেবল। আবার কোএফিশিয়েন্ট থাকার পরও s কিউব, s স্কয়ার, s টু দি পাওয়ার 0 সবগুলোরই আপনার শুরুর যে নাম্বারটা, এটা যে কোএফিশিয়েন্ট মনে করেন 1, এই 1 এর আগে সাইনটা সবার সেম হতে হবে। এখন এগুলো সবার আগে সাইন কত?
পজিটিভ, যদি পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, বাট সাইনটা সবার সেম হতে হবে। এই দুটো ক্রাইটেরিয়া যদি মিট করে এরপরে এখানে আসবে। ওকে, আচ্ছা এরপর হইতেছে এখন এই ভ্যালুটা তাহলে কি হবে? মানে ওখানে আপনি বলেন যে মানে কোএফিসিয়েন্ট থাকা লাগবে। প্রথম তো কোএফিসিয়েন্ট থাকা লাগবে, হ্যাঁ। যদি এস মানে এই যে এই জিনিসটা যদি না থাকে না থাকে তাহলে বাদ। তাহলে করা যাবে না। আচ্ছা তাহলে প্রথমে যে কাজটা, এই ভ্যালুটা কিভাবে নিব? নিচের ভ্যালুটা নেওয়ার ওয়ে হচ্ছে এই 6 এর সাথে 11 গুণ দিব। 6 ইনটু 11 মাইনাস 1 ইনটু 6 ডিভাইডেড বাই 6। এই 6 টাকে নিচে রাখবো আর গুণ দিব কোনটা? 6 এর সাথে 11, 1 এর সাথে 6, আবার এটা মাইনাস করতে হবে। আচ্ছা এর পরটা কিভাবে করব? এর পরটা ধরে নিই এখানে আমার 0 0 আছে। যদি 0 0 থাকে তাহলে 6 এর সাথে 0 গুণ দিলে কি হয়? 0, 1 এর সাথে 0 গুণ দিলে 0 ডিভাইডেড বাই কি করা লাগবে? 6 ডিভাইড বাই করতে হবে, ডিভাইডেড বাই 6। তাহলে বাট এখানে তো জিনিসটা যেহেতু 0 তাহলে এটা 0ই থাকবে। ঠিক আছে, আরেকবার করি। জি স্যার। প্রথমে কি করব? ধরেন এটা আপনার a1 a2 a3 a4 ডট ডট ডট, এটা হচ্ছে আপনার, আচ্ছা তাই। তো এখানে আপনারা কি করবেন? প্রথম কাজটা এটার সাথে এটা মাল্টিপ্লাই করব, মাইনাস এর সাথে এটা মাল্টিপ্লাই করব, ডিভাইডেড বাই 6। তাহলে মাল্টিপ্লাই করি, 6 এর সাথে 11 মাইনাস 6 ডিভাইডেড বাই 6। আর এখানে কি থাকবে? 6 এর সাথে 0, 1 এর সাথে 0 ডিভাইডেড বাই কি? 6। তাহলে এখানে 0 আসে দেখে আমরা 0 লিখে দিচ্ছি। ওকে, তাহলে এখানে আমাদের কত আসে? 6 যদি কমন নেই 10 আসে। এখানে আসে হচ্ছে 10। আচ্ছা এখন আমরা আবার কি করব? সেম কাজটা আবার করব নিচেরটার ক্ষেত্রে। তার নিচেরটার ক্ষেত্রে করলে কি হয় বলেন? নিচেরটার ক্ষেত্রে সেম জিনিসটা আবার করব, তাহলে কি হয়? 10 এর সাথে 6 গুণ করব, মাইনাস 6 এর সাথে 0 গুণ করব, 0 ডিভাইডেড বাই কি করব? 10 10। তাহলে কত আসে? 6। এটা 6 আসে। পরটা কি করা লাগবে না? কারণ পরটা 0 আসবে, 0 আর ওটা শেষ। এর নিচে যাই করে না কেন পরেরগুলো কি আসবে? 0 আসবে। তাহলে এই পর্যন্ত আমাদের শেষ। তাহলে এটা করে আমাদের লাভটা কি হচ্ছে? লাভটা হচ্ছে যে এটা করার পর আপনারা দেখবেন যে কোন কোন টার্মে পজিটিভ আছে, কোন কোন টার্মে নেগেটিভ আছে। যদি এখানে আপনার সাইন একবার বা একবারের বেশি চেঞ্জ হয় তাহলে সিস্টেমটা আনস্টেবল। বাট যদি এই ডান সাইডের এই বাম সাইডের যে রোটা এটা যদি এটার মধ্যে যদি কোনো সাইন চেঞ্জ না হয় তাহলে সিস্টেমটা কি? স্টেবল। স্টেবল। আর যদি সাইন চেঞ্জ হয় তাহলে সিস্টেমটা কি? আনস্টেবল। এখন ধরেন মাইনাস, এখানে একটা মাইনাস 10 আসছিল, আনস্টেবল। আনস্টেবল। তাহলে এখানে সাইন চেঞ্জ হচ্ছে কয়বার? একবার। একবার না, দুইবার। প্লাস থেকে মাইনাস, মাইনাস থেকে প্লাস। যেহেতু দুইবার সাইন চেঞ্জ হয়েছে তাহলে এটার মানে হচ্ছে আপনার যখন দেখা যায় না, যদি আপনার সাইন দুইবার চেঞ্জ হয় এর মানে হচ্ছে দুইটা পোল রাইট হ্যান্ড সাইডে। বুঝতে পারছি? হ্যাঁ, আনস্টেবল তো অবশ্যই। আবার এখান থেকে কি বুঝতে পারতেছি? যেহেতু সাইন দুইবার চেঞ্জ হয়েছে তাহলে দুইটা পোল রাইট হ্যান্ড সাইড প্লেনে। ঠিক আছে? তো এটা তো আমরা করছি, তাহলে আপনারা এরকম হয় প্লাস থেকে একটা মাইনাস হলো তারপর পরে সবগুলাই মাইনাস, তাহলে তো একই না, দুইবার চেঞ্জ হয়েছে। প্লাস থেকে মাইনাস হয়েছে, আবার মাইনাস থেকে প্লাস পরে হয়েছে, সবগুলা মাইনাস, এটাও মাইনাস। হ্যাঁ, তাইলে একবার চেঞ্জ হয়েছে। তাহলে কি স্যার কেমন আছে? আনস্টেবল, অবশ্যই আনস্টেবল। তার মানে Unstable। যদি একবার চেঞ্জ হয়ে আসছে এই বলি যদি এখানে মাইনাস থাকে তাহলে কি হবে? এখানে যদি মাইনাস থাকে তাহলে প্লাস থেকে মাইনাস কয়বার চেঞ্জ হয়েছে? একবার। একবার। মাইনাস থেকে মাইনাস তো একই ছিল। জি। তাহলে রাইট হ্যান্ড প্লেনে কয়টা পোল থাকবে? একটা। একটা পোল থাকবে। বুঝতে পারছি? এখন তাহলে এইটা একটু করেন তো আপনারা। সবার লেখা হচ্ছে? করছেন?
এস কিউব থেকে শুরু করলেন কেন? হয়েছে সবার লেখা? পারেন নাই কে কে এখন? দেখাই দিব নাকি? আচ্ছা, এখানে আমরা কি বলছিলাম? s কিউব তারপর 4s আর হচ্ছে 16। তাহলে এখানে আমাদের ইয়েটা কি রাউন্ড টেবিলটা কেমন হয়? প্রথমে কি 1 তারপর 4 না 4 নাই 1 তারপর কি 1, তাহলে এখানে 1 আর এখানে একটা 1। এখানে কত নিচে কত দিব? 4 আর হচ্ছে 16। 4 16, তাহলে এখানে কত আসে? 4 into 1 minus 16 ডিভাইডেড বাই কত? 4, তাহলে কত আসে? -3 ওকে। এর পরেরটা কি আসে? 0, কারণ 4 এর সাথে এখানে ধরে নিই 0 0 আছে, 4 এর সাথে 0 0 যোগ করে 0 আসে। এর পরেরটা কি হবে? -3 into 16 মাইনাস কি হবে? 0 ডিভাইডেড বাই কি? -3। তাহলে এখানে একটা জিনিস দেখেন, এখানে আমি যাই লিখি না কেন এই জিনিসটা কিন্তু 16 ই আসে। সিমিলারলি আগে যখন লিখছিলাম তখন এখানে যাই আনসারটা বের করছিলাম কেন ওই আনসারটাই কিন্তু এখানে চলে আসছে। তাহলে এখানে কত আসে? 16। তাহলে এখানে লাস্ট নাম্বারটা হবে রাউন্ড টেবিলের লাস্ট নাম্বারটা হবে এই এই প্রথমে যে নাম্বারটা থাকে এই নাম্বারটাই রাউন্ড টেবিলের লাস্ট নাম্বার হবে সাধারণত। আচ্ছা, তাহলে এখানে সাইন চেঞ্জ হচ্ছে কয়বার? একবার, দুইবার। এই যে দুইবার চেঞ্জ হচ্ছে দুইটা। ওকে। আচ্ছা, এখন একটা ঝামেলা আছে, ঝামেলাটা একটু বলি। আচ্ছা, ঝামেলাটা হইতেছে এটা আমি একটু লিখে ফেলছি, ঠিক আছে? এটার ক্ষেত্রে কি হবে বলেন? 1 1 5 2 1 সরি 3 3 2 2 আর কিছু নাই। নাই। নিচেরটার ক্ষেত্রে 1। এটা একটু করতে যাই, দেখি একটা ঝামেলার মধ্যে পড়বো। তাহলে প্রথম টার্মটা কি হবে? 2 into 3 minus 6 divided by কি? 2। কি আসে आंसर? 0 আসে। তাহলে এখানে আমরা কি বসাবো? 0। আচ্ছা, বসাইলাম, সমস্যা নেই। এটা এই দুটো গুণ করি, তাহলে 2 আর 3 গুণ করলে কত হয়? 4 minus 1 divided by 2। তাহলে এখানে কত আসে? 3/2 1.5 আসে। আর কি করা যাবে? এটা 0। এখন ঝামেলায় পড়বে। দেখেন, এখন আমরা কি করব? এটা গুণ দিয়া নিচে এটা বের করব। করি, তাহলে 0 into 6 minus 2 into 1.5 ডিভাইডেড বাই কত দিব? 0 0 দিলে হয় কিছু না স্যার। তো এখানে এই ঝামেলাটা হইতেছে যে যখন আমার নিচেরটা এই বাম সাইডের রোতে বাম সাইডের কলামে কোন 0 চলে আসবে তখন কিন্তু আর আপনি প্রসিড করতে পারবেন না নিচের দিকে।
তো এইটার ক্ষেত্রে ট্রিকটা হচ্ছে এখানে জিরো না ধরে অনেক ছোট একটা টার্ম নিব আমরা। ছোট একটা টার্ম ধরে আমরা এপসিলন এরকম একটা টার্ম নিব। মানে একটা ছোট এপসিলন এমন একটা ভ্যালু যে একদম জিরোর কাছাকাছি। ঠিক আছে, এখন তাহলে আর ভাগ দিলে জিরো আসবে না, তাই তো? তাহলে এখন আমরা নিচের পার্টটা বের করে, নিচের পার্টটা কি আসবে তাহলে? 6 এপসিলন মাইনাস কত? 2 into 1.53 ডিভাইডেড বাই কত? ডিভাইড বাই এপসিলন। আচ্ছা, এটা দিয়ে এটা গুণ করি, এপসিলন ইনটু 1 এপসিলন 2 ইনটু 0 কত? 0 ডিভাইডেড বাই কি? এপসিলন। এপসিলন ইনটু 1 মাইনাস 2 ইনটু 0 ডিভাইডেড বাই এপসিলন, মানে কি 1। আচ্ছা, এর পরের টার্মটা কি আসে? 6 এপসিলন মাইনাস 3 ডিভাইডেড বাই এপসিলন, এটার সাথে গুণ করব কত? ইনটু 1.5 মাইনাস করব কি? এপসিলন ডিভাইডেড বাই কি হবে? 6 এপসিলন মাইনাস 3 ডিভাইডেড বাই কি হবে? এপসিলন। আচ্ছা, এপসিলন বললাম, এর পরেরটা কি আসবে? 0 আসবে, এর দরকার নেই লেখা, এটাও 0 এটাও 0। আচ্ছা, পরেরটা বলতে এটা 0। স্যার এই যে এপসাইলন টার্মটা আমি বুঝতে পারতেছি না, যেমন sin এপসাইলন নট দাও তো স্যার ইকুয়েশন হবে। এটা তো বুঝছেন, এপসিলন নিছি কারণ যে এটাতে যদি ভাগ দেই তাহলে এখন আর ইনফিনিটি আসবে না। কিন্তু স্যার ওই টার্মটা যে পজিটিভ ভ্যালু আসবে না নেগেটিভ ভ্যালু আসবে সেটা বুঝতে পারলাম না। এইটাই তো বলতেছি, এটা এখন দেখাবো, এখন দেখেনি এই পর্যন্ত আসবে। ঠিক আছে, এরপরে আর কোনো টার্ম নেই, এরপরে সব টার্ম কি হবে? 0 জিরো হয়ে যাবে। এখন উনি বলছে যে তাহলে স্যার এটা তো নিলাম, তাহলে এটা পজিটিভ না নেগেটিভ এটা বুঝবো কিভাবে? আমরা ধরেই নিছি এই এপসিলনটা কি ছিল? একটা পজিটিভ স্মল নাম্বার, তাই না? স্মল নাম্বার, কারেক্ট। এখন আমাদের কথা ছিল কি কোন একটা সিস্টেম যদি স্টেবল হইতে হয় তাহলে কি হওয়া লাগবে? এই শব্দটার সাইন কোনো চেঞ্জ হতে পারবে না। ঠিক আছে, একবার চেঞ্জ হতে পারবে না। তাহলে প্রথমে ধরে নিই যেহেতু এটা পজিটিভ স্মল নাম্বার ধরছি, তাহলে এই এপসিলনটা কি পজিটিভ দিতে? তাহলে এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। মাথা ব্যথা কোনটা নিয়ে? নিচেরটা আর পরেরটা নিয়ে। তাহলে নিচেরটার ক্ষেত্রে দেখি 6 এপসিলন মাইনাস 3 ডিভাইডেড বাই এপসিলন, এটা ছিল না? আচ্ছা আচ্ছা, এখন হোয়াট ইফ আমরা জানি কি এপসিলনের ভ্যালুটা কার কাছাকাছি? 0 এর কাছাকাছি। এপসিলনের ভ্যালুটা কার কাছাকাছি? 0 এর কাছাকাছি। তাহলে আমরা এইভাবে লিখব, এটা লিমিট এপসিলন টেন্ডস টু 0 লেখা যায়। যদি এপসিলন টেন্ডস টু 0 হয় তাহলে এটা যদি 0 এর কাছাকাছি যায় আর এটা যদি 0 এর কাছাকাছি যায় তাহলে এই নাম্বারটা কি আসে? আবার বলি, if epsilon tends to 0, epsilon tends to 0 মানে কি? আমি 0 ভ্যালু বসাই দিব এখানে। যদি এখানে 0 ভ্যালু বসাই তাহলে epsilon ভ্যালু 0 বসাইলে এই নাম্বারটা কি হয়? এটা তো tends to 0 মানে 0 বসাবো না, tends to 0 বসাবো। তাহলে এটা কাছাকাছি কার? ইনফিনিটির কাছাকাছি না? তাহলে ইনফিনিটি। এখন এই 0টা যদি আমি আবার এখানে বসাই তাহলে 6 into 0 minus 3 equal to কি হয়? মাইনাস। তাহলে এই জিনিসটা নেগেটিভ ইনফিনিটি না? তাহলে আমরা এখানে এটা না বসে আমরা এখানে বসাবো যে নেগেটিভ ইনফিনিটি। নেগেটিভ ইনফিনিটি। সিমিলারলি নিচেরটার ক্ষেত্রে দেখি, নিচেরটার ক্ষেত্রে না তখন নেগেটিভ ইনফিনিটি পাইতেন নাকি আপনি? তখন তো খালি ইনফিনিটি ছিল। ইনফিনিটি আসতো তখন আসতো না, না না 6 এর সাথে আমি পজিটিভ একটা ভ্যালু গুণ করতেছি, গুণ করতেছি। তাহলে স্যার ওটা স্যার বাড়তেছে, পজিটিভই থাকতেছে। পজিটিভ ভ্যালু না, অনেক ছোট একটা পজিটিভ নাম্বার গুণ করতেছেন। কিন্তু স্যার 10 এর চেয়ে বেশি ছোট হয়। আবার বলি, এই 6 এর সাথে আপনি যদি 0.000000000 এই 1টার সাথে যদি এখন -3 করেন, এই নাম্বারটা নেগেটিভ হবে না পজিটিভ? নেগেটিভ হবে, অবভিয়াসলি নেগেটিভ হবে। আর নিচে যেহেতু এই ইটার ভ্যালু অনেক ছোট, এইজন্য আমরা ধরে নিছি কি ইনফিনিটি, আনডিফাইন্ড না, ইনফিনিটি। আর উপরের নাম্বারটা যেহেতু নেগেটিভ, তাহলে এই পুরো জিনিসটা কি আসছে? নেগেটিভ ইনফিনিটি। এই নেগেটিভ ইনফিনিটিটা আনার জন্য আমরা এত কাহিনী করছি। ওকে, এখন নিচের টার্মটা দেখি আমরা একটু। নিচের টার্মে কি আছে? 6 এপসিলন মাইনাস 3 ডিভাইডেড বাই এপসিলন ইনটু 1.5 minus মাইনাস epsilon এপসিলন ডিভাইডেড বাই নিচে কত? 60
7 প্লাস 3 প্লাস হ্যাঁ, এখন আমরা কি করব? স্যার উপরে মাইনাস উপরে মাইনাস ইনফিনিটি স্যার নিচে মাইনাস এটা ঠিক আছে? পজিটিভ ইন্টিগ্রেশন এটা ছিল 6 এপসিলন মানে এটা হলো 1.5 এপসিলনের সাথে 1 গুণ এপসিলনের সাথে 1 গুণ কি দিতে হবে? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এখন হচ্ছে আচ্ছা, সমস্যা নেই, যাই হোক। এখন একটা কাজ করি আমরা, দেখেন এটা ইনফিনিটি আসবে না। এখন এই এপসিলন দিয়ে আমরা এটাকে আগে এলসিএম করি। এলসিএম করলে কি আসে বলেন তো? 6 এপসিলন মাইনাস 3 এটার সাথে 1.5 আসে, পার্থক্য। এটার সাথে মাইনাস কি হবে? এপসিলন স্কয়ার, নিচে কি আসে? এপসিলন। আর এটা নিচে কি? 6 এপসিলন মাইনাস 3 ডিভাইডেড বাই কি ছিল? এপসিলন। এটা কাকে ভিতরে যায়। এখন হচ্ছে আমি লিমিট এপসিলন টেন্ডস টু 0 বসাবো। এখন যদি এপসিলন টেন্ডস টু 0 বসে তাহলে কি হবে? এই টার্মটা 0, এই টার্মটা 3। না স্যার ওখানে 3 তো মাইনাস 3 থাকতে পারে এটা 0 এটা 0 আর এরপর এটা 0, ব্র্যাকেটের ভিতরে 0 এটা 0, তাহলে উপরে একটা মাইনাস 3 থাকে, নিচে মাইনাস নিচে একটা মাইনাস 3 থাকে, তাহলে এই নাম্বারটি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। তাহলে এটা হবে নেগেটিভে ভাগ করলে পজিটিভ 1। তাহলে দেখেন নাম্বারটা কয়বার চেঞ্জ হয়েছে? 2 বার একবার, দুইবার। তাহলে রাইট হ্যান্ড প্লেনে কয়টা পোল আছে আমাদের? দুইটা পোল আছে। আর সিস্টেমটা কি? আনস্টেবল আনস্টেবল। বুঝা গেছে? তাহলে যদি দেখেন ইন কেস এখানে 0 টাইপের কিছু চলে আসছে, এটাকে ছোট একটা নাম্বার দিয়ে রিপ্লেস করবেন। রিপ্লেস করে পুরোটা করবেন, করার পর এই দুই জায়গায় লিমিট এপসিলন টেন্ডস টু 0 বসাই দেবেন। যদি 1.5 দিতে হবে কোনটা গুণ করলে সমস্যা নাই তো? আচ্ছা, 1.5 হবে স্যার। 1.5 কারণ কি? কারণ হচ্ছে আচ্ছা 1 স্যার 1.5 কেন নাই? সামনে হচ্ছে -3 রে -3 দিয়ে ডিভাইড করলে তো না 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 না, ও, এই 1.5 সামনে একটা 1.5 ছিল। এই জন্য 1.5 ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটাই এখন আমরা হচ্ছে ম্যাটল্যাবে দেখব, ম্যাটল্যাবে কিভাবে করতে হয়। তো আপনারা কপি করে একটু বসান ম্যাটল্যাবে। বসানো শেষ স্যার, বুঝছেন? মানে কোড বসানো শেষ স্যার।